ইন্ডিয়া থেকে কানাডাতে এসেছি 7 মাস হয়েছে। তো বাবা মাকে দেখতে যাওয়ার প্ল্যান করেছি। বাবা মা কেউ জানে না যে আমি যাচ্ছি ইন্ডিয়াতে। বর টিকিট করেছে, আমার টিকিট ছিল শুক্রবার বিকাল 6টার সময় ফ্লাইট, কিন্তু রিজাইনাতে স্নোস্টর্ম হওয়ার কারণে শুক্রবার বিকালের যে ফ্লাইট ধরে আমি টরন্টোতে পৌঁছাবো সেই ফ্লাইট ক্যান্সেল, এবং তারপরের ফ্লাইট আমাকে ধরতে হবে শনিবার সকালে বা শনিবার বিকালে। রোববার আমার এখানে আসার ফ্লাইট, সেহেতু কোনো ধরনের রিস্ক না নিয়ে প্রতিদেব আমার 1 ঘন্টার মধ্যেই ফ্লাইট টিকিট বুক করে দিল শুক্রবার সকাল 6টা। শনিবার সন্ধ্যা 6টার ফ্লাইট ক্যান্সেল হলো এবং শুক্রবার সকাল 6টায় আমি ফ্লাইট ধরবো। আমার হাতে মাত্র 12 ঘন্টা সময়, যেখানে আমি ভাবছি আমার হাতে 24 ঘন্টা সময় রয়েছে। আমি ধীরে সুস্থে চলে নড়ে বেড়াচ্ছি, আর সেই সময়ই এমন একটা অবস্থা। যাই হোক করে সবকিছু গুছিয়ে নিয়ে জাস্ট রওনা হলাম টরন্টোর উদ্দেশ্যে। তো এই জার্নি শুরুর প্রথম ক্রেডিটটা দিতে চাই আমার প্রতিদেবকে। মনীষার পাঁচফোড়নে সবাইকে স্বাগতম। আজকে রওনা হচ্ছে দেশের উদ্দেশ্যে। আছি এখন শ্বশুর বাড়িতে। এই মামনি পাপা আমাকে এয়ারপোর্টে ড্রপ করে আসবে। ওই পাপা আসছে, মাঝে মামনিও আসছে, তো জাস্ট তারা ড্রপ করে আসবে। তো হচ্ছে ছেলেকে এখন খাবারে দিই, পাঠালে বলবে যে তুমি একাই খাও। আমি যাব বলে পাপা এত বাজার করে নিয়ে এসেছে, ভালো করে খেয়ে দিয়ে প্লেনে উঠে ইন্ডিয়াতে যাও, সাবধানে যাও। আর মামনি এত এত রান্না করেছে, আমার টেবিলে এত এত খাবার ছিল। তো যাওয়ার আগে মামনি পাপা বললো চলো কালীবাড়ি ঠাকুরের দর্শনটা করে যাই। তো আমরা চলে এসেছি টরন্টো কালীবাড়িতে। চলুন ভেতরটাও ঘুরে দেখে আসি, মায়ের দর্শনটা করে নিই। কালীবাড়ি দর্শনের পর বললো যে কাছেই ভারত সেবা আশ্রম, তো চলো ভারত সেবা আশ্রম থেকে একবার ঘুরে আসি। তো আমরা পৌঁছে দেখলাম সেখানে গুলি খেলা চলছে। বাবারে বাবা, সবাই তো পুরো ভূত হয়ে গেছে। তবে চলুন ভারত সেবা আশ্রমের ভেতরটা এবার দেখে আসি। তাহলে তারপর ভাবলো যে এতটা যখন ঘুরলাম, এই স্বামীনারায়ণ মন্দিরটাও তো এখান থেকে কাছে এয়ারপোর্টের, তাহলে সেদিকেও একটা ঘুরলে দিয়ে আসি। কিন্তু আর এই মন্দিরটাতে আমরা নামিনি, শুধু ভেতরে এই গাড়িটা নিয়ে ঢুকেছিলাম, কারণ ও যখন আসবে তো তখন আমরা সবাই একসাথে ঘুরতে যাব এই প্ল্যানটা করেই। আর আমি আর মন্দির তখন যেতে চাইলাম না, তো আমরা আর মন্দিরে ঢুকিনি। আর এই যে এয়ারপোর্টে চলে এসেছি, মামনি পাপারা চলে গেছে। যেহেতু দিদি আছে তাই আর সবাই ওয়েট করেনি। মামনিরও খুব কাশি হচ্ছিল, তাই আমিও বললাম যে ঠিক আছে মামনিরা চলে যাক। এখানে লাগেজ প্যাকিং করছে, অনেক সময় লাগেজ যে ভেঙে যায় মানুষের বা কিছু, সেটা এক করেছে। আমি তো র্যাপিং করে দিয়েছি, র্যাপিং হচ্ছে সবার ব্যাগ ব্লু। Beautiful. Just security done. So এখন beautiful না কি কি আছে আমার বড়টার মনটা খুব খারাপ আছে। ও আসলে ওখানে তো একা একা থাকে। তো আমি থাকলে দুজনে মিলে ঝগড়াই করতে পারতাম আরামসে বসে। আমাদের মেয়েদের জীবনটাই একটা অন্যরকম, কেমন জানো না, মানে বাপের বাড়ি ছেড়ে আসবো, বাবা মার জন্য কষ্ট লাগবে, শ্বশুর বাড়ি ছাড়বো, তাদের জন্য কষ্ট লাগবে, কিন্তু কি বলবো, থাক বলবো না, কিছু কথা না থাক না বলাটা মনে হয় ভালো। হঠাৎ আবার স্নোফল শুরু হলো। হাই রে, আমার কোনো বাবা মানে। এই যে আমার ফ্লাইট এখানে দাঁড়িয়ে, এই ফ্লাইটে আমি যাব বাংলাদেশ বিমান। সো চলুন, সবাই এখানে ওয়েট করছে। ওয়েট ওয়েট ওয়েট, যদিও শুধু বাংলাদেশ বিমানের জন্য না, এটা আসলে ব্রিটিশ এয়ারলাইন্স এর অনেক কাস্টমারই এখানে মেইন ওয়েট করছে। এইটা হলো বাংলাদেশ বিমানের এন্ট্রান্সের লাইন।
প্লেন ছাড়ার আগে চলে এলো জল, সবাইকেই জল দিয়ে গেল। আর তারপরে ছিল ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কস এর অপশন ছিল সফট ড্রিঙ্কস, জুস, চা, কফি, যে যেটা চাইবে তাকে সেটাই দিচ্ছিল, এবং যতটা চাইছিল সেটাও দিচ্ছিল, কোনো অসুবিধা ছিল না, বেশ ভালোই। আর এটা স্ক্রিনে দেখাচ্ছিল আপনি কিভাবে কি কি করবেন সবকিছু। চলুন, আমাদের এখানের প্রথম শুরু হবে টরন্টো থেকে, আমার প্রথম যাত্রা শুরু, এবং নেক্সট স্টপেজ হবে ইস্তাম্বুল। ইস্তাম্বুলে আমরা ফ্লাইট থেকে কেউই নামবো না, সবাই ফ্লাইটে বসে থাকবে। এখানে 2 ঘন্টার একটা বিরতি থাকে, যেখানে পুরো ফুয়েল ট্যাঙ্ক ফুল করা হয়, কিন্তু আমার ক্ষেত্রে 2 ঘন্টা ছিল না, এখানে 1 ঘন্টা ছিল। এবার চলে এসেছে ডিনার। চিকেন, রাইস, ভেজিটেবলস, এটা চিকেন সালাড, একটা ডেজার্ট, আর ব্রেড অ্যান্ড বাটার, আর ফুড ছিল ইয়ামি। এবার চলুন একটু ওয়াশরুমের ট্যুর হয়ে যাক। এটা লিটল টাইনি, একদমই ছোট আসলে, একদম মানে এক হাতে না, হাফ হাতে দেয়াল, হাফ হাতে মিরর, মানে খুবই ছোট। কিন্তু হ্যাঁ, ক্লিন ছিল অবশ্যই, সবসময় এই ওয়াশরুম খুবই ক্লিন ছিল। আমি থেকে তুলে ব্রেকফাস্ট দেওয়াটার মানে আমি কিছু খুঁজে পেলাম না, আমাকে না দিলেও চলতো, কেন ডাকলে হয়। তবুও দিয়েছে ব্রেকফাস্ট, একটা ব্রেড, জ্যাম, ফ্রুট অ্যান্ড এগস, বয়েলড টমেটো অ্যান্ড চিকেন। ব্রেকফাস্টের 1 ঘন্টার মধ্যে ইস্তাম্বুল পৌঁছে গেছি, আর ইস্তাম্বুল থেকে অলরেডি আমার ফ্লাইট ছেড়ে দিয়েছে। এবার উদ্দেশ্য ঢাকা। আবার 3 ঘন্টা পরে এলো স্ন্যাক্স, একটা ডেজার্ট আর চিকেন রোল, ভালোই ছিল। জাস্ট ঢাকায় নামার 2 ঘন্টা আগে দিয়ে গেল আমাদেরকে ডিনার, রাইস, চিকেন, ডেজার্ট, চিকেন স্যালাড, রুটি অ্যান্ড বাটার অ্যান্ড কোল্ড ড্রিঙ্কস। ভালোই ছিল, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল না। আমার ব্লগিং এর জন্য তো বাংলাদেশ বিমানের আমার ফার্স্ট যাত্রা খুব ভালো হলো অবশ্যই। ফুড, ইটস ওকে, ফুড অ্যান্ড এভরিথিং ইজ অসম ফর মি, ইটস ফর মি 10 on 10। ওকে, লেটস সি আউটসাইড। ওকে, সো এখন তো মোটামুটি সব ফাঁকা, সো আমি এখন ভালোভাবে ভিডিও করতে পারবো। পার্সোনাল এক্সপিরিয়েন্স জাস্ট সিটের আশেপাশে ঘুরি। থ্যাংক ইউ। এটা ছিল বাংলাদেশ বিমানের বিজনেস ক্লাস সিট। দেখুন, এটা খুবই ভালো, স্পেসটা অ্যাজ এ এয়ার কানাডা থেকে অবশ্যই কম। আমার এয়ার কানাডার এক্সপিরিয়েন্স আছে, যা থেকে দেখছি এখানে সিট স্পেসটা অনেকটাই কম, আমি দেখলাম যেটা, কিন্তু নট ব্যাড। এটা আমার আসলে ফার্স্ট টাইম, কারণ আমি এসেছিলাম 10 বছর আগে, তো তখন থেকে দিদির সাথে এলাম, বাইরে ছিলাম, তো আমাকে দিতে হবে ট্রানজিট। সো যাই দিয়ে আগে ট্রানজিটে দিই, তারপর আমার কথা হবে।
আমরা যে ট্রানজিটের বিমানের যে ট্রানজিট আপনাদের 4:25 অলরেডি আমার ট্রানজিট টিকিট হয়ে গেছে। 6:15-তে হলো ওখান থেকে বোর্ডিং শুরু হবে। আমার গেট নাম্বার গেট 11A সিট লেভেল D। আমাকে 11-এ রয়েছে। তো এখন ছিল 1:25 আমি ফ্যামিলি বসে আছি, কিন্তু ডেঞ্জারাস, চারিদিকে মশা হচ্ছে খুবই। আর সিট খুবই নোংরা, মানে কাছে গেলেও বুঝতে পারবেন, দূর থেকেও বুঝতে পারবেন। আমি জানি এখানে যদি এই সিট নোংরাটা দেখাতে চাই তাহলে ওনারা খেতে যাবে, কিন্তু এয়ারপোর্ট খুবই নোংরা এবং ঝাল হচ্ছে খুব ভীষণ নোংরা। আর সিট নোংরা, সিটগুলোর এমন অবস্থা, প্রত্যেকটা সিটের এই যে মাঝখানের যে ওখানে স্পেসটাতে ইচ্ছা মতো জিনিসপত্র খুবই নোংরা। এখানে ভেতরে অনেক বিউটিফুল শপটা আছে। এদিকে বাংলাদেশি জিনিসের শপ আছে, এখানে কিছু ডিউটি শপ আছে, এখানে এগুলো শপের ইমিগ্রেশন কাউন্টার। একটু ডেড আর রাত আসলে অনেকটা, রাত 2:30 বেজে গেছে। সেই রাত এখন প্রায় 2:30 দেখি। এয়ারপোর্টের বাথরুম এতটা নোংরা হবে আসলে আশা করিনি। মাছের কাঁটা, লঙ্কা এবং মানে খুবই নোংরা। শেষ পর্যন্ত বাইরের এই অবস্থা দেখে প্ল্যান করলাম লাউঞ্জে গিয়েই থাকার। তো চলে এসেছি এয়ার লাউঞ্জে। এখানের লাউঞ্জগুলোতে আবার আমি অন্য অনেকগুলো লাউঞ্জই চেক করলাম, তাদের আবার নির্দিষ্ট আমেরিকান এক্সপ্রেস বা নির্দিষ্ট একটা ব্যাংকের কার্ড ছাড়া তারা অ্যালাউ করে না, যে কারণে আমি লাস্ট পর্যন্ত এই লাউঞ্জটা, তাও আমার কার্ড অ্যালাউ করেছে, আমাকে ভগবান বাঁচিয়েছে। চলুন এবার লাউঞ্জটা একটা ট্যুর দেওয়া যায়। ট্যুর দেওয়া শুরু করি আমি ওয়াশরুম থেকে। ওয়াশরুম একদম ক্লিন ছিল এবং খুবই ভালো ছিল। এবার চলে আসি লাউঞ্জে। লাউঞ্জে তখন কেউ ছিল না, তো আমাকে বললো ম্যাম আপনার যেখানে কমফোর্টেবল ফিল হয় আপনি সেই সিটটা নিতে পারেন। তো আমি সামনে ছিলামই না, আমি একদম ভেতরে একটা প্রাইভেট কেবিন ছিল, আমি প্রাইভেটের সাইডে চলে গেলাম, একদম লাস্ট সিটটা নিয়ে আরামসে ওখানে হাফ শোয়ার মতো করে শুয়ে পড়েছিলাম। আমি লাউঞ্জে ঢুকেছিলাম রাত 2টোর সময়। ভোর 5টার সময় ওদের ব্রেকফাস্ট বুফেট চালু হয়ে গেছিল। আমাকে ডাকলো যে ম্যাম ব্রেকফাস্ট রেডি, সো আপনি এসে আপনার যেটা পছন্দ আপনি নিতে পারেন। ওদের ব্রেকফাস্ট মেনুতে প্রচুর আইটেম ছিল, আপনাদের সেটা দেখানোর চেষ্টা করছি। হয়েছে যে লাস্ট 3 ঘন্টা আমি ছিলাম, আমি মানে অনেক রিল্যাক্স ফিল করলাম, তো এটা আমার জন্য বেটার। কিন্তু এই লাউঞ্জটা তো নির্দিষ্ট ওদের কার্ড ছাড়া নেয় না। তারপরে এই যে বাই হেয়ার না লাউঞ্জ, এটা ওদের নির্দিষ্ট কার্ড ছাড়া নেয়, মানে আমেরিকান এক্সপ্রেস নিচ্ছিল। এক একজন আসলে এক একটা টাইপের কার্ড অ্যালাউ করছে, এটাই। 7 নম্বর গেটে ঠিক অপোজিটে যে সিঁড়ি আর লিফট রয়েছে, এর ওপরেই লাউঞ্জগুলো সব রয়েছে। প্রত্যেকটা লাউঞ্জই একদম পাশাপাশিই রয়েছে। আমি আসলে প্রত্যেকটা লাউঞ্জের ভিতর দেখলাম। তো আমি যেটাতে ছিলাম এমটিভি, সেটা তো ভালো ছিলই, এবং এছাড়াও আরও যে 3-4টা লাউঞ্জ রয়েছে, যদি আপনাদের কার্ড অ্যাকসেপ্টেন্স থাকে, সো আপনার যে কোনো লাউঞ্জেই আপনি করতে পারবেন। ওদের ফুড এবং ফ্যাসিলিটিস দুটোই অনেক ভালো। আরেকটা জিনিস দেখলাম, পুরো এয়ারপোর্টে এরকম স্মোকিং জোন করে দেওয়া রয়েছে, বাট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। র্যাম্পাস থেকে নেমে আমরা জাস্ট ওখান থেকে বসেছিলাম, র্যাম্পাস থেকে নামলাম ইন্টারন্যাশনাল ব্যাগেজের ক্যাপাসিটি আমাদের 10 কিলো। এই ভেতরে কোনোভাবেই অ্যাকসেপ্ট হবে। জাস্ট আমার ইমিগ্রেশন ডান, ইটস জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট অ্যান্ড ডান। অ্যান্ড শুধু এখন আমাকে লাগেজটা নিতে হবে। জাস্ট লাস্ট কলকাতা এয়ারপোর্ট থেকে এখন বেরোনো। বাইরে জাস্ট মানে ট্যাক্সি বলে দিয়েছি, উবার করে নিয়েছি, তারপরে আবার দেখাবে বাড়িতে। দেশে ঢুকেই উবার বুক করলাম এবং উবার আমাকে হ্যারাস করলো, বললো যে সে যেতে পারবে না যেহেতু এটা ইন্টারসিটি। তো তারপর ওলা থেকে আমার ক্যাব বুক হয়ে গেছে, এবার আমি যাচ্ছি বাড়ির দিকে। শুনছেন আগে আগে দিন না
এখানটা এই তো নিচে আচ্ছা তাকিয়ে তো কোনো কাজ করতেছি না। আর ডায়েট করে মিষ্টি খায় না। এখানে জামাইকে অনলাইনে আশীর্বাদ করা হচ্ছে। কিছু নেই, কিছু নেই। মার শরীর দেখছো তুমি? বাবা তো এরকমই ছিল না, এরকম মার শরীর দেখছো? মুখ কি অবস্থা দেখছো মা? অনেক মা বাবা জানতো না যে আমি দেশে আসছি, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানে এসেছিলাম, কিন্তু আমার দিদি তার ছোট বোন এত কষ্ট করে 30 ঘন্টা জার্নি করে যাবে, কি খাবে না খাবে এই চিন্তায় সে মাকে বলেছে ভালো করে ভাত রান্না করে রাখবেন, একজন লোক আসবে, বলেনি আমি আসছি, আবার বলেছে একটু মিষ্টিও এনে রেখেন। তো আমার মা অলরেডি জানতো যে আমি মার্চ মাসে আসবো, তো আমার মার একটা সন্দেহই হয়ে গেছিল, এবং বাবারও আই থিঙ্ক আমি দুজনের এক্সপ্রেশন দেখে বুঝলাম যে আমি আসছি। তো তারা সারপ্রাইজ তো হয়নি, যাই হোক ভালো, ভগবান ভরসা, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে আমার নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।